হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। 17ই মার্চ যে ফুড এসআই পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% শতাংশ হারে 1600 টাকা কিছু সময়ে সুদে আসলে 1852 টাকা 20 পয়সা হয়, সময়ের পরিমাণ হলো। দেখো, এখানে সুদের হারটা বার্ষিক দেওয়া আছে 20%, এটা 3 মাস অন্তর বের করতে হবে। তাহলে দেখো, এক বছরে যদি 3 মাস অন্তর হয় তাহলে এক বছরে কটা সুদ হবে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করব। ত্রৈমাসিক বলতে 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে। তাহলে কিন্তু 4 বার, এক বছরে কিন্তু 4 বার সুদ দেবে, ঠিক আছে। তাহলে এই 20%কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 5% করে সুদ হবে, 5%, 5%, 5%, 5%, ওকে, 4 বার। তাহলে এখন কিন্তু তাহলে এখন কিন্তু রেট অফ ইন্টারেস্টটা 5%, ওকে। তাহলে 5%কে ভাঙাবো, 5% ইকুয়াল টু 5/100, তাহলে 1/20, ওকে। তাহলে 20 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 20 আর 1 21 টাকা হচ্ছে অ্যামাউন্ট, ওকে। এটা হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা। আর এখানে দেখো দেওয়া আছে, প্রিন্সিপালটা দেওয়া আছে 1600 টাকা, হ্যাঁ, আর অ্যামাউন্টটা দেওয়া আছে 1852.20। তাহলে এখানে আমরা অনুপাত করছি, দেখো কত আসবে। দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই, কেটে দিচ্ছি। তাহলে এখানে দেখো 10 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে 16,000 আসবে, এই দশমিকটা উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো 2 দিয়ে কাটছি 8,000 ইস টু, তাহলে 2 দিয়ে কাটছি 9 দুগুণ 18, 2 দুগুণ 4 একে 5, 6 দুগুণ 12, ঠিক আছে, 2 অক্ষে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 8,000টা, দেখো এটা কার কিউব হবে, 20-র কিউব হবে, তাই না, 20-র কিউব। আর এখানে এই 9261টা হচ্ছে, এখানে 21 দেওয়া আছে, 21-এর কিউব হচ্ছে, তাই না, ঠিক আছে। তাহলে দেখো এখানে এনটা হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং হবে 3, তাহলে 3 বার কম্পাউন্ডিং হতে হবে, ঠিক আছে। তাহলে 3 মাস 3 মাস 3 মাস, 3 3 6 3 9 মাস, সময়টা হচ্ছে 9 মাস, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স হবে 65 বছর। এখন থেকে বলতে এটা বর্তমান থেকে, ওকে, এটা বর্তমান। পিতার বর্তমান বয়স হলো, আচ্ছা 5 বছর পূর্বে কত ছিল, একটা হচ্ছে সান, একটা হচ্ছে ফাদার, ওকে, এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে পিতা। আচ্ছা 8 গুণ ছিল, তাহলে ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স হবে 8, ওকে। এটা 5 বছর পূর্বে, তাহলে এখান থেকে যদি 5 বছর আসি, ঠিক আছে, মানে এখান থেকে এই গ্যাপটা হচ্ছে 5 বছরের, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান চলে আসলো। এবার এই বর্তমান থেকে বলেছে আবার 5 বছর যদি যাই, +5 করলাম, বলেছে যে এদের বয়সের সমষ্টিটা হচ্ছে 65 বছর, অনুপাত দেওয়া নেই, ওকে। দেখো এখানে 5 আর 5 10 বছরের গ্যাপ কিন্তু, ঠিক আছে। তাহলে দেখবো যে 10 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, তাহলে পিতার বয়স 10 বছর কমবে, এখান থেকে কমবে, আর পুত্রের বয়স 10 বছর কমবে, তাহলে 10 10 20 বছর কমে যাবে। তাহলে 65 থেকে 20 বছর বাদ দেবো, তাহলে হচ্ছে 45। তার মানে 10 বছর আগে, অর্থাৎ এইখানটায় তাদের বয়সের সমষ্টি হচ্ছে 45, ওকে। আর এখানে অনুপাতে দেখো বয়সের সমষ্টি কত দেওয়া আছে, 8 একে 9, তাহলে 9-এর মান হচ্ছে 45, ওকে। তাহলে 1-এর মান কত হবে, 5 9 45, ওকে, 5, 1-এর মান হবে 5। বের করতে কি বলেছে, পিতার বর্তমান বয়স হলো, তার মানে এই মানটা বের করতে হবে এখানে। তাহলে আমরা আগে এটা বের করি, 5 বছর আগে কত ছিল, তাহলে অনুপাতে 8-এর মান কত হবে, 5 8 40, 40 থেকে যদি 5 বছর আগাই তাহলে হবে বর্তমান 45 বছর, ওকে, সি হচ্ছে অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 4/5, তাহলে মূল ভগ্নাংশটি হলো। দেখো এখানে আমরা অপশন চেক করব, এখানে দেখতে পাচ্ছি যে হরটা লবের থেকে 4 বেশি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি হরটা লবের থেকে কত বেশি, 5 বেশি। আর এখানে দেখতে পাচ্ছি হরটা লবের থেকে 6 বেশি। আর এখানে দেখতে পাচ্ছি হরটা লবের থেকে 3 বেশি। তাহলে দেখো আর চেক করার দরকার নেই, অপশন হবে এ, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে পরেরটা, আর এটাই করে দেবে। তারপরে দেখো আমি জাস্ট তোমাদের জন্য দেখাচ্ছি এই জায়গাটা, বলছে লবকে 3 যোগ করতে হবে আর হরকেও 3 যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশটা, যোগ করছি, 13-র সঙ্গে 3 যোগ করছি, 17-র সঙ্গে 3 যোগ করছি, তাহলে কত হবে 16/20, তাই তো, কাটছি 4 4 16, 4 5 20, তাহলে ভগ্নাংশটা হচ্ছে 4/5, এখানেও দেওয়া আছে 4/5, তাই না। তাহলে স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এ হলো অ্যান্সার।
দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, একটি রেল ইঞ্জিনের সামনের এবং পিছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেমি এবং 350 সেমি। ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা হলো। তাহলে এটা কি করতে হবে, লসাগু। তাহলে 140 আর 350 লসাগু করলেই পেয়ে যাবো অ্যান্সারটা। ওকে, তাহলে এখানে ভাঙাচ্ছি, দেখো এখানে 7 × 14, 7 × 2 আর এখানে 10, 5 × 7 = 35, তাহলে 7 × 5 × 10। ওকে, তাহলে লসাগু কত হবে, 7 7 তো কমন আছে, 10 10 কমন আছে, বাকি থাকলো 2 আর 5 নিয়ে নেবে। এটাও লসাগুর ক্ষেত্রে সবগুলো নিতে হয়। আচ্ছা, তাহলে 5 2 × 10, 10 10 100, 700। ঠিক আছে, 700 সেমি হচ্ছে অ্যান্সার, বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। ছেলে একজন আছে, মেয়ে একজন আছে কিন্তু, ঠিক আছে। 20 বয়স পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। ওই ব্যক্তির বয়স হলো, ঠিক আছে। তাহলে এই ব্যক্তিটাকে আমি এম দিয়ে লিখছি, আর আর ছেলে মেয়েকে আমি সি দিয়ে লিখছি, সি ফর চিলড্রেন। ওকে, এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে ধরে নিচ্ছি যে এই ছেলে মেয়ের বয়সের সমষ্টি যদি 1 হয়, তাহলে এই ব্যক্তির বয়স কত হবে, 2 হবে। ওকে, দেখো তারপর কি বলেছে, 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। আচ্ছা, আগে ধরে নিই, দেখো যে এই ব্যক্তির বয়স হচ্ছে, বর্তমান বয়স হচ্ছে 2x এবং ছেলে মেয়েদের বয়সের সমষ্টি হচ্ছে x, মানে 1 এর সঙ্গে x এর গুণ করলাম আর 2 এর সঙ্গে x এর গুণ করলাম। x হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, 20 বছর পরে ব্যক্তির বয়স কত হবে, তাহলে এর সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে 2x + 20, ঠিক আছে। আর এই ছেলে মেয়েদের বয়সের সমষ্টি কত আছে, x আছে, তাহলে 20 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে ছেলের বয়স 20 বাড়বে আর মেয়ের বয়সও 20 বাড়বে, তাই তো। তাহলে 20 20 40 বছর কিন্তু বাড়বে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। তাহলে ছেলের বয়সও 20 বাড়ছে, মেয়ের বয়সও কিন্তু 20 বাড়ছে, তাহলে হচ্ছে x + 40, এটা বলেছে সমান ইকুয়াল টু। ওকে, তাহলে এই এক্সটাকে আমরা বাদিকে নিয়ে আসি, তাহলে 2x - x হচ্ছে x, 40 - 20 হচ্ছে 20। বের করতে কি বলেছে, ওই ব্যক্তির বয়স হলো। আচ্ছা, ওই ব্যক্তির বয়স কত, এখানে 2x ধরেছি আমরা, তাহলে 2 × x এর মান 20, 40 বছর, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় বয়স 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি। তাহলে মোট ছাত্রের সংখ্যা, তাহলে ধরছি মোট ছাত্র সংখ্যা হচ্ছে x, তাহলে x জনের ওজন কত হবে, x জনের মোট ওজন হচ্ছে x × 55, তাহলে হচ্ছে 55x। ওকে, এখানে বলেছে তাদের মধ্যে 20 জনের গড় ওজন, তাহলে 20 জনের মোট ওজন কত হবে, তাহলে 20 × 60, 6 2 × 12, 1200। বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি, তাহলে x জনের মধ্যে 20 জন হয়ে গেছে, বাকি কতজন ছাত্র থাকবে, তাহলে x - 20, এতজন ছাত্রের মোট ওজন কত হবে, এত × 21, মানে সরি 51, কত হচ্ছে, গুণ করে দিই, 51x মাইনাস 51 2 হচ্ছে 102, 1020। তাহলে এটা হচ্ছে মোট ওজন, তাহলে 55x = লিখতে পারি এইটা যোগ এইটা। ওকে, তাহলে 1200 + 51x মাইনাস 1020। ওকে, তাহলে 51xকে যদি বাদিকে নিয়ে আসি কত হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x = বিয়োগ করলে কত আসবে, এখানে 0 8 আর এখানে 2 1। ওকে, 180। তাহলে কাটছি, 4 4 16, 17 18, 4 5 20, 45। ওকে, তাহলে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে 45 জন, ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি মিশ্রণে এ এবং বি তরলের অনুপাত হলো যথাক্রমে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে সেটি হলো। ঠিক আছে, প্রথম পাত্রে আমি এ তরলটা নিয়ে করছি কাজ, তাহলে প্রথম পাত্রে এ তরলের পরিমাণ কত হবে, 5/2 আর দ্বিতীয় পাত্রে এ তরলের পরিমাণ হবে 9/5। ওকে, আর এখানে বলেছে যে তরলের অনুপাত সমান সমান হবে, অর্থাৎ 1:1 হবে, তাহলে এ এর পরিমাণ কত হবে, 2/1। ওকে, 2/1। ঠিক আছে, তাহলে এখানে অ্যালিগেশন করব, তাহলে কিন্তু পরিমাণের অনুপাতটা পেয়ে যাব। ওকে, দেখো জানি না কোনটা বড় বা কোনটা ছোট হবে, বিয়োগ ফলটা কিন্তু মাইনাসে নেবে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করছি, তাহলে 2/5 - 1/2। ঠিক আছে, এখানে 1/2 - 5/9। ঠিক আছে, বিয়োগ ফলটা কিন্তু পজিটিভে নেবে, তাহলে 9 2 18, 9 9, 5 2 10, ইস্টু কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 5 2 10, 2 2 4,
5 অক্ষে 5, ওকে। তাহলে এখানে হবে 1/18:1/10, ঠিক আছে। কোনাকুনি গুণ হয়ে যায়, 10 অক্ষে 10, 18 অক্ষে 18। তাহলে এখানে 2 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 9 × 2 = 18, 5:9 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে তা হলো। তাহলে এই যে বৃহত্তম বর্গাকার পাথরটা আছে তার বাহুর দৈর্ঘ্য হবে 45 ও 33-এর গসাগু, ওকে। 45 ও 33-এর গসাগু কত হচ্ছে, তাহলে 3 হবে গসাগু। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য পেলাম, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, লিখে দিচ্ছি, এরিয়া হচ্ছে 3-এর স্কোয়ার, 3 × 3 = 9, ওকে। এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 45 × 33, দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু কতগুলো বর্গক্ষেত্র পাথর লাগবে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটছি, 3 × 3 = 9, 3 × 11 = 33, 3 × 15 = 45। তাহলে 165 165টি পাথর লাগবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে 6টি কলার ক্রয় মূল্য, তাহলে 6টি কলার ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্যকে সিপি দিয়ে লিখছি, ক্রস প্রাইস ইকুয়াল টু কী হচ্ছে 5টি কলার বিক্রয় মূল্য, তাহলে 5 SP, ওকে, সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে এখানে সিপি বাই এসপি কত হবে, 5 উপরে থাকবে, এই 6টা নিচে চলে যাবে। তাহলে এখানে কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস হবে 6 টাকা। তাহলে লাভ কত হলো, 1 টাকা, কত টাকার উপর, কস্ট প্রাইসের উপর, অর্থাৎ 5 টাকার উপর, ইন্টু 100%, 5 20 100, তাহলে 20% কিন্তু লাভ হয়েছে, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে, যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়, তবে তাদের সংখ্যার অনুপাত খোলো। তাহলে ধরে নিচ্ছি যে 4 টাকা 5 টাকা আর 6 টাকা আছে, ঠিক আছে। তাহলে 1 টাকার কয়েন মিলিয়ে যতগুলো কয়েন আছে তার মূল্য হচ্ছে 4 টাকা, 50 পয়সার কয়েন মিলিয়ে যত টাকা হচ্ছে সেটা হচ্ছে 5 টাকা, আর 25 পয়সার কয়েন মিলিয়ে যত টাকা হচ্ছে সেটা হচ্ছে 25 পয়সা, 6 টাকা, ওকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু টাকা মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের সংখ্যা বের করতে হবে। দেখো 1 টাকার ক্ষেত্রে কি হয়, যতগুলো কয়েন থাকে তত টাকা হয়, তাহলে 4-এর সাথে আমরা 1 গুণ করব। আর এখানে 50 পয়সার ক্ষেত্রে কি হচ্ছে, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হচ্ছে, তাহলে 5 টাকা যদি থাকে তাহলে 5 × 2, তাহলে 10টা কিন্তু আমাদের কয়েন থাকতে হবে, তাহলেই 5 টাকা হবে। আমরা জানি 1 টাকা সমান 4টা 25 পয়সার সমান, তাহলে 6 টাকা কি হবে, 6 × 4, ঠিক আছে। তাহলে অনুপাত বের করছি, 4:5 × 2 = 10, 4 × 6 = 24, তাহলে 2:5:12, ওকে। এটা কিন্তু সংখ্যার অনুপাত চলে আসলো, সেটাই বের করতে বলেছে, বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 150, তাদের গসাগু হলো 15, সংখ্যা দুটি হলো। দেখো এখানে গসাগু 15 দেওয়া আছে, এখানে অপশান চেক করলেই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এ নাম্বার অপশান চেক করছি, 60 আর 90-এর গসাগু কত আসবে, দেখো 30 কমন আছে, 30 দিয়ে দুটোকে ভাগ করা যাবে, তাহলে গসাগু আসবে HCF, মানে গসাগু এখানে 30 আসবে, ওকে, এটা হবে না। বি নাম্বার অপশান চেক করছি, 30 আর 120, এর মধ্যে গসাগু আসবে হচ্ছে কত, 30 দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, ওকে। অপশান সি চেক করছি, 75 আর 75 আছে, এদের গসাগু কত হবে, গসাগু হবে 75, 75, তাহলে এটাই হবে অ্যান্সার, ডি অ্যান্সার। তাহলে 45কে 15 দিয়ে ভাগ করতে পারবো, সর্ববৃহৎ সংখ্যা, আর 105কেও 15 দিয়ে ভাগ করতে পারবো, 7 15 105, ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 24 কিমি দূরত্ব 3.5 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিমি পার ঘন্টা এবং বাকিটা সাইকেলে চেপে 10 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়। তাহলে ধরে নিচ্ছি ওই ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে x কিলোমিটার, তাহলে 24 কিমি হচ্ছে মোট দূরত্ব, তাহলে বাকি থাকবে 24 - x কিমি হচ্ছে বাইসাইকেলে চেপে যাচ্ছে, ওকে। তাহলে x কিমি যেতে কত সময় লাগবে, দেখো তাহলে দূরত্ব বাই গতিবেগ দেওয়া আছে 4.5 কিমি, তাহলে 4.5 হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড জানি আমরা সময়, ওকে। আচ্ছা, আর বাকিটা বাইসাইকেলে চেপে যাচ্ছে,
তাহলে বাকিটা বলতে 24 মাইনাস এক্স কিমি পথ কত কিলোমিটার বেগে, 10 কিলোমিটার বেগে। ওকে, তাহলে এদের যে মোট সময়টা সেটা দেওয়া আছে 3.5 ঘন্টা, 3 দুগুণ 6 একে 7, 7/2 ঘন্টা। ওকে, তাহলে এখানে দশমিকটা তুলে দিই, 10 আসবে, নিচে 10 আসবে, একবার উপরে তুলে দিলাম 10টাকে। তাহলে 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 দুগুণ 10, 9 10 90 হবে লসাগু। ওকে, তাহলে এখানে 10 দুগুণ 20 প্লাস 9 দিয়ে 24 গুণ করছি, তাহলে 4 নং 36, 9 দুগুণ 18, 19 20 21 216 মাইনাস 9x ইকুয়াল টু 7/2, এটা হচ্ছে 20x হবে। ওকে, তাহলে এখানে 20x থেকে 9x বিয়োগ করলে হবে 11x, এখানে কাটছি 2 দিয়ে কত 45, তাহলে 45-এর সঙ্গে 7 গুণ করছি, তাহলে 5 7 35, 4 7 28, 29 30 31। ওকে, আর এই 216কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 216, তাহলে কত হবে দেখো, বিয়োগ করলে হবে 9, আর এখানে 9 ওকে 99, তাহলে 11x, তাহলে কাটছি 9, তাহলে x এর মান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখানে বি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে যায়, বাকি লোকদের অবশিষ্ট খাবারে চলবে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা মানুষের সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে খাবারের দিন কিন্তু কম চলবে। ওকে, তাহলে এখানে জনের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে গুণ আকারে লিখবো। ওকে, তাহলে 1000 জন ছিল, ওকে 1000 জন ছিল, 100 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু এখানে 25 দিন চলে গেছে। ওকে, তাহলে কত থাকলো বাকি, তাহলে 100 মাইনাস 25, 75 দিন বাকি থাকলো। ওকে, আচ্ছা ইকুয়াল টু, এখানে দেখো 1000 জন আছে, 250 জন চলে গেছে, তাহলে বাকি থাকলো হচ্ছে 750 জন, মানে 1000 থেকে 250 বাদ দিলাম, 750 জনের এখন কত দিন চলবে, ইন্টু ধরে নিচ্ছি x দিন চলবে। ওকে, তাহলে কাটাকাটি করছি, এখানে 10 0 0 কাটলাম, তাহলে 100 দিন চলবে, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, অপর্ণার কাছে 4.50 টাকা দরে 36টি কমলালেবু কেনার টাকা আছে, যদি প্রতিটি কমলালেবুর দাম 90 পয়সা বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলালেবু কিনবে। তাহলে দেখো 36টি কমলালেবুর দাম কত হবে, 36 ইন্টু 4.50, একটা কমলালেবুর দাম আছে 4 টাকা 50 পয়সা, তাহলে 36টি কমলালেবুর দাম হবে এটা। আর এখানে 90 পয়সা বেড়ে গেছে, তাহলে এখানে ছিল কত 4.50 টাকা, 90 পয়সা বাড়লে কত হবে 0.90। ওকে, 90 পয়সাকে আমরা টাকায় করলাম, 100 দিয়ে ভাগ করলাম, এটা আসলো, তাহলে 0 9 আর 5 14 5, তাহলে এটা কিন্তু এখন একটা কমলালেবুর দাম চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা ছিল আগে মোট দাম। ঠিক আছে, তাহলে এই মোট দাম থেকে যদি আমরা একটা কমলালেবুর দাম ভাগ করি, ঠিক আছে, তাহলে কিন্তু কটা কমলালেবু কিনতে পারবো এখন সেটা পেয়ে যাবো। ওকে, 0 0 কাটছি, এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, কেটে দেবো। ঠিক আছে, মানে 10 10 নিচে চলে আসবে, এখানে 10 আসবে আর এখানে 10 আসবে, তাই না, 10 10 কেটে যাবে। তাহলে এখানে 9 দিয়ে কাটছি, 6 নং 54, 4 নং 36। ওকে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 15 45, 15 দুগুণ 30। ওকে, তাহলে 30টি কমলালেবু কিনতে পারবে, এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে, যে সময়ে চোরটি 5 ধাপ যায় পুলিশ সেই সময়ে 6 ধাপ অতিক্রম করে, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত হলো। তাহলে এখানে বলেছে পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে ধরে নিচ্ছি পুলিশের 1 ধাপ হচ্ছে পি আর চোরের 1 ধাপ হচ্ছে টি, ক্যাপিটাল পি আর ক্যাপিটাল টি। ঠিক আছে, এখানে পি ফর পুলিশ আর টি ফর থিফ, থিফ মানে চোর। ওকে, তাহলে 3 ধাপ কত হবে, এটা 1 ধাপ আছে, 3 ধাপ হবে 3p। ওকে, ইকুয়াল টু চোরের 6 ধাপ বলেছে, তাহলে হচ্ছে 6t। ওকে, তাহলে এখানে পি সমান সমান কত হবে 6/3t, অর্থাৎ 2t, তাহলে পি সমান সমান 2t। ওকে, এবার দেখো গতিবেগ বের করব, তাহলে এস অফ পি মানে স্পিড অফ পুলিশের এটা গতিবেগ ডিভাইডেড বাই চোরের গতিবেগ। ওকে, এস টি। ওকে, এস টি ইকুয়াল টু, এটাই বের করতে বলেছে। এখানে দেখো দেওয়া আছে যে সময় চোরটি 5 ধাপ যায় পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে, তাহলে 1 ধাপে পুলিশ কতটুকু যায়, পি যাচ্ছে, তাহলে 6 ধাপে কতটুকু যাবে 6p,
কত সময়ে ধরে নিচ্ছি আমরা টি সময় যাচ্ছে, ওকে, ডিভাইডেড বাই চোর কতটুকু যাচ্ছে, দেখো বলেছে চোর যাচ্ছে 5 ধাপ, ওকে, তাহলে এক ধাপে যায় টি, তাই 5 ধাপে যাবে 5t। কত সময়ে, একই সময়ে বলেছে সেই, তাহলে টি হবে, তাই তো, তাহলে এইটি আর এইটি কেটে যাবে, ওকে, তাহলে পড়ে থাকবে 6p ডিভাইডেড বাই 5t। মানটা বসিয়ে দিই পি এর, তাহলে পি এর মান আছে 2t, তাই তো, 2t বাই, মানে এই যে পি এর জায়গায় 2t বসালাম, 5t, টি কাটলাম, 6 2 কোনো 12:5, তাহলে 12:5 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950, তাহলে সংখ্যা 3টি হলো। ধরে নিচ্ছি সংখ্যা 3টি হচ্ছে 2x, 3x আর 5x, ওকে, এদের বর্গের সমষ্টি বের করতে হবে, তাহলে বর্গ করছি, ঠিক আছে, সমষ্টি করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে 2 2 4x স্কোয়ার প্লাস 3 3 9x স্কোয়ার প্লাস 5 5 25x স্কোয়ার, ওকে, ঠিক আছে, এখানে 25 আর 9 34, 34 আর 4 হচ্ছে 38, তাহলে 38x স্কোয়ার ইকুয়াল টু 950 দেওয়া আছে, ওকে, তাহলে এখানে x স্কোয়ার সমান সমান কত হবে, 950 বাই 38, তাহলে 19 দিয়ে কাটছি, 19 2 38, 5 19 95, তাহলে এখানে হচ্ছে 25 2 50, তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে 5, ওকে, দেখো কি বলেছে, সংখ্যা 3টি হলো, তাহলে 2 এর সঙ্গে 5 এর গুণ, তাই না, এই যে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তাহলে কত হবে, 5 2 10, 3 এর সঙ্গে 5 এর গুণ, 3 5 15, আর এখানে 5 এর সঙ্গে 5 এর গুণ, 5 5 25, ওকে, 5 × 5, তাহলে 10 15 25 হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়, সংখ্যাটি হলো, দেখো এখানে অপশন চেক করব আমরা, কি বলেছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে ধরে নিচ্ছি এ নাম্বার অপশানটা চেক করছি, তাহলে 2 অঙ্কের সংখ্যাটা হচ্ছে আমাদের 45, সংখ্যাটি 45, তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ, তাহলে কত হচ্ছে যোগ করি, তাহলে 4 5 9, 9 এর 4 গুণ, তাই তো, ওকে, তাহলে এইভাবে লিখছি 4 + 5 4, ওকে, থেকে 6 বেশি, তাহলে দেখো এটা করলে কি 45 আসবে, দেখো চেক করি, তাহলে ইকুয়াল টু 4 5 9, 4 9 36, 36 + 6 42 আসছে, হচ্ছে না, তাহলে নট ইকুয়াল টু হবে 42, ওকে, আচ্ছা, তাহলে বি নাম্বার অপশান চেক করবো 43, দেখো তাহলে 4 3 7, 4 × 7 + 6, ওকে, ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 4 7 28, 28 + 6 34, হবে না, তাহলে নট ইকুয়াল টু, তাহলে এটা হবে সি নাম্বার অপশান চেক করছি, তাহলে 34, ঠিক আছে, তাহলে এখানে 4 3 7, 4 গুণ হবে প্লাস 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, ঠিক আছে, তাহলে এই যে 34 চলে আসলো আমাদের, তাহলে স্যাটিসফাই হয়ে গেল এটা, তাহলে সি হলো অ্যান্সার, ওকে। দেখো আর কিন্তু চেক করার দরকার নেই, যদিও বা তোমরা করতে পারো, দেখো কি বলেছে, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়, দেখো তাহলে 34টা স্থান পরিবর্তন কত করলে কত হবে, 43, তাহলে 34 বাদ দাও, তাহলে 9, তাই না, বিয়োগ করলে 9 আসবে, সেটাই বলেছে যে 9 বৃদ্ধি পাবে, ঠিক আছে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটির মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো, যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো যেহেতু 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে ধরে নিচ্ছি শতকের ঘরের অঙ্কটা হচ্ছে x, দশকের ঘরের অঙ্ক হচ্ছে y, আর এককের ঘরের অঙ্ক হচ্ছে z, তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে 100x + 10y + z, এটা সংখ্যাটি। এবার যদি আমরা বিপরীত ক্রমে সাজাই তাহলে সংখ্যাটি কী হবে, এখন এরকম হবে, এটা হবে z, এটা হবে y, আর এটা হবে x, ওকে, তাহলে এখন সংখ্যাটি কত পাবো, দেখো 100z + 10y + x, এটা, তাহলে এখানে 100z + 10y + x, ওকে, এদের যে বিয়োগ ফলটা সেটাই বলেছে, বিপরীত ক্রমে সাজিয়ে যেটা পাওয়া যায় তা বিয়োগ করা হলো, তাহলে বিয়োগ করছি, এটা ব্র্যাকেট দিতে হবে, দেখো তাহলে এখানে এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, আমি একবার এখানে করে দিচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সরি এটা মাইনাস হয়ে যাবে, এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, ওকে,
তো দেখো এবার করছি, তাহলে 100x থেকে -x করলে হবে 99x, এখানে 10y 0 হয়ে যাবে, এখানে 100z আর এখানে z আছে, তাহলে -99z। ওকে, তাহলে 99 কমন নিচ্ছি, তাহলে x - z। তাহলে দেখো 99-এর সঙ্গে কোনো সংখ্যার যদি গুণ থাকে সেই সংখ্যাটা 99 দিয়ে ভাগ করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে 99 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, মিস্টার বোসের মাসিক আয় 16,000 টাকা, সে তার ওই আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া দেয় এবং 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে, তার মাসিক সঞ্চয়ের পরিমাণ হলো। তাহলে 16,000 টাকার কত বলেছে, 1/4 অংশ, 4×4 = 16। ওকে, 4,000 টাকা, 4,000 টাকা কী করছে, খাদ্যের জন্য খরচ করে। ওকে, বাকি অংশ, তার মানে 16,000 থেকে 4,000 বাদ দেবো, কত হবে, 12,000, তাই তো। 12,000 টাকার 3/10 অংশ কত হবে, দেখো 0 0 কাটছি, 3 12 36, 3600 টাকা ঘর ভাড়া দেয়, আর বলছে এত অংশ 5/24 অংশ কার, বাকি অংশের, বাকি অংশ কত, ওই 12,000 কিন্তু, হ্যাঁ 12,000-এর 5/24। ওকে, তাহলে 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলাম, এখানে 500। ওকে, মানে এখানে 1000 ছিল, একবারে কাটলাম 500, তাহলে 5 5 25, 2500। ওকে, তাহলে মোট কত খরচ হলো, দেখো মোট খরচ হলো 0 0, এখানে 5 6 11, তাহলে 3 2 5, 5 4 9 = 10, তাহলে 10,100 টাকা মোট খরচ হলো। তাহলে কত পড়ে থাকবে, তাহলে 16,000 টাকা থেকে আমরা যদি 10,100 বাদ দিই, তাহলে কত হচ্ছে, দেখো 5,900 টাকা। তাহলে এই 5,900 টাকা হচ্ছে সঞ্চয় করলো, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাশ করে তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা হলো। তাহলে 8,000 জনের মধ্যে 60% ছেলে বয় আর গার্ল কত, বাকি 40%। ওকে, 40%। আচ্ছা, তাহলে 8,000-এর 60% কত বের করি, তাহলে 8,000-এর 10% কত, এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে 800, তাহলে এই 10% হলো, তাহলে এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 60% হয়ে যাবে, তাহলে 6 8 48, 4800। ওকে, আর এখানে 40% হচ্ছে মেয়ে, তাহলে মেয়ে কতজন আছে এটা বের করছি, 10% কত হবে, 8,000-এর 10% হচ্ছে এক ঘর আগে দশমিক, মানে 800, 4 দিয়ে গুণ করলে 4 8 32, 3200 হচ্ছে মেয়ে। ওকে, তাহলে এটা ছেলের সংখ্যা, এটা মেয়ের সংখ্যা, এটা 4,800। আচ্ছা, এবার কি বলেছে, 80% ছেলে পাস করছে, আমাদের ব্যর্থ প্রার্থী বের করতে বলেছে। তাহলে 80% যদি পাস করে ছেলে, তাহলে বাকি 20%, তাহলে 4800-এর 20% ফেল করছে, আর এখানে 90% মেয়ে পাস করে, তাহলে বাকি 10%, তাহলে 3200-এর 10% মেয়ে পাস ফেল করছে। ওকে, আমাদের ফেলটাই বের করতে হবে, ঠিক আছে, মোট ফেল কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 0 0 কাটলাম, ঠিক আছে, 48 2 96, 960, দুটো 0 কেটে দিলাম, 320। তাহলে এটা যোগ করছি, 0 6 2 8 9 3 12, 1280 জন কি হচ্ছে ফেল করেছে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, এটাই বের করতে বলেছে। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 15 কিমি/ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় বেগ হলো। তাহলে গড় বেগের ফর্মুলা কি, 2 ইন্টু যাওয়ার গতিবেগ ইন্টু আসার গতিবেগ ডিভাইডেড বাই যাওয়ার গতিবেগ যোগ আসার গতিবেগ। ওকে, তাহলে 2, তাহলে এটা একবারে যোগ করে দিচ্ছি, 25 হচ্ছে, তাহলে 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, 3 5 15। ওকে, তাহলে 3 2 6, 6 2 12, ঠিক আছে, তাহলে এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ছাত্র তার পরীক্ষায় 32% নাম্বার পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়, অন্য এক ছাত্র 42% নাম্বার পায় এবং 5 নম্বর থেকে 28 নাম্বার বেশি পায়, ওই পরীক্ষার মোট নাম্বার হলো। তাহলে ধরে নিচ্ছি ওই পরীক্ষার মোট নাম্বার হচ্ছে এক্স, তাহলে এক্সের 32% পেয়েছে, 32/100 একজন পেয়েছে, ঠিক আছে, পেয়ে ফেল করেছে, 12 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এর সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে এটা কিন্তু 5 নাম্বার চলে আসবে। ওকে, আর আরেকটা ছেলে কি বলেছে, দেখো আরেকটা ছাত্র 42% নাম্বার পেয়েছে, তাহলে এক্সের 42%, 42/100 পেয়ে
5 নাম্বার থেকে 28 নাম্বার বেশি পায়, তাহলে এই নাম্বারটা থেকে যদি আমরা 28 নাম্বার বাদ দিই তাহলে কিন্তু 5 নাম্বার পেয়ে যাব। 5 নাম্বার কিন্তু সবার জন্য সমান, তাহলে এই নাম্বারটা সেম হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এখানে যদি গুণ করি তাহলে 32x/100, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই কত হবে, তাহলে এটার সঙ্গে যে এটার থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, দেখো x 42x/100, এই লাইনটা কিন্তু মুখে করবে। ওকে, 32x দেখাচ্ছি তোমাদের এখানে, 32x/100, আর এই 28টাকে এই পাশে নিয়ে আসবে বাঁদিকে, তাহলে 12 + 28। ওকে, তাহলে এখানে 100 লসাগু হবে, তাহলে 42x - 32x অর্থাৎ 10x, এখানে 0 3 একে 4, ওকে 40। তাহলে এখানে 0 0 কাটছি, তাহলে কোনাকুনি গুণ করছি 400। ওকে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে 400, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3, 9:7, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি। তাহলে আগে দুধ কোনটাতে বেশি সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, দুধের পরিমাণটা বের করব, অনুপাতে কত হচ্ছে। তাহলে দুধ আছে এটা, তাহলে 3 প্রথম পাত্রে আছে, 3 একে 4, 4 ভাগের 3 ভাগ। দ্বিতীয় পাত্রে আছে দুধ 5 3 8, 8 ভাগের 5 ভাগ। আর তৃতীয় পাত্রে আছে দুধ 9 আর 7, 16 ভাগের 9 ভাগ। ওকে, এটা হচ্ছে মোট পরিমাণ। ওকে, তাহলে এই মোট পরিমাণগুলোকে একই করব। দেখো এখানে একই করার জন্য কি করতে হবে, 4 8 আর 16 লসাগু, তাহলে লসাগু হবে 16, তাহলে সবগুলোকে 16 করব। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে উপর নিচে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করছি উপর নিচে, আর এটা 16 আছে। ঠিক আছে, এখানে আছে 3 4 12/4 4 16, 8 2 16 বাই 5 2 10, আর এটা আছে 9/16। 16 ভাগের মধ্যে 12 ভাগ আছে দুধ, 16 ভাগের মধ্যে 10 ভাগ আছে দুধ, 16 ভাগের মধ্যে 9 ভাগ আছে দুধ। তাহলে কোনটা বেশি আছে, 16 ভাগের মধ্যে 12 ভাগ, অর্থাৎ প্রথম পাত্রে বেশি দুধ আছে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করত তবে 8% লাভ করত। ঘড়িটির বিক্রয় মূল্য হলো, তাহলে ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি হলে কত টাকা বিক্রি করবে, তাহলে 100 এর 10%, 10, তাহলে 100 থেকে 10 বাদ দেবো, 90 টাকা। ওকে, আর এখানে 8% লাভ হয়েছে, তাহলে 8% লাভ হলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 + 8, তাই তো, তাহলে 108। তাহলে এদের যে ডিফারেন্সটা, মানে 108 - 90, এদের যে ডিফারেন্সটা সেটা দেওয়া আছে 54 টাকা। ওকে, তাহলে 8, ওকে এখানে 18, তাহলে এই 18 মান দেওয়া হচ্ছে 54, অ্যাকচুয়ালি 54। ওকে, তাহলে এখানে কত গুণ, 3 গুণ, 3 18 54। ওকে, তাহলে কস্ট প্রাইস কত ধরেছিলাম আমরা, 100, তাহলে এর 3 গুণ করলে কত হবে, 300। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল কস্ট প্রাইস এখন বের করতে বলেছে, যে ঘড়িটির বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এখানে ক্ষতি হয়েছে 10%, তাহলে সেলিং প্রাইস কত হবে, 300 এর বাকি 90% হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 90/100। ওকে, তাহলে 0 0 0 0, 3 নং 27, 270 হচ্ছে বিক্রয় মূল্য, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7 এবং তাদের মাসিক খরচের অনুপাত 4:3। যদি তারা মাসে 2000 টাকা সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ হলো। তাহলে এইভাবে তুলবে 9:7 আর 4:3। ওকে, আর এখানে সঞ্চয়টা এখানে লিখবে 2000। ওকে, দেখো এটা কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, শর্ট প্রসেস করছি, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে সুবিদ দাসের সলিউশনে করিয়েছিলাম। ঠিক আছে, 3 নং 27, 4 7 28। ঠিক আছে, তাহলে 28 থেকে বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যা বাদ দেবে, তাহলে 1। এখানে তাই করবে, 4 2 8, 8000, 3 2 6000। ওকে, তাহলে 8000 থেকে 6000 বাদ দিলে 2000। ঠিক আছে, তাহলে এই অনুপাতে 1-এর মান আসবে 2000, অনুপাতে 1-এর মান আসবে 2000। ঠিক আছে, বের করতে কি বলেছে, তাদের মাসিক আয়ের পরিমাণ হলো। ঠিক আছে, তাহলে মাসিক আয়টা কত ছিল এখানে, 9:7, তাহলে অনুপাতে 9-এর মান কত হবে, 1-এর মান যদি 2000 হয়, 9-এর মান হবে 9 2 18,000, তাই তো। আর এখানে 7-এর মান কত হবে, 7 2 14,000। ওকে, তাহলে 18,000 আর 14,000 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই হলো অ্যান্সার। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এখানে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, এটা বদমাস রুল অ্যাপ্লাই করবে, BODMAS বদমাস রুল অ্যাপ্লাই করবে। প্রথমে অফের কাজ। ওকে, আচ্ছা অফ বলতে এর কাজটাকে করতে হবে। দেখো
তাহলে 4 অক্ষে 4 একে 5, 5/4 এর বলতে গুণ 2/5, তাহলে 5 5 কেটে দিচ্ছি, 2 2 4, তাহলে 1/2 আসলো। তাহলে 5/6 ভাগ 1/2, তাহলে এই ভাগটা যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে 2/1, ওকে 2/1, তাহলে কাটছি 3 2 6, তাহলে কত আসলো এটা 5/3, তাহলে এই 3টা উপরে চলে যাবে তাই না। আচ্ছা তাহলে কি পড়ে থাকবে দেখো, x প্লাস 2/3 ইন্টু 3 3 9/5, ওকে ইকুয়াল টু, সরি এটা ভাগ আছে, তাহলে এই ভাগটা যদি গুণ করে দিই, এই যে এইখানে একটা ভাগ আছে, গুণ করে দিলে হবে 4/5, ওকে উল্টে যাবে, ইকুয়াল টু, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এটাকে 5 প্লাস 24/25, ওকে এইভাবে লিখতে পারি। আচ্ছা দেখো কি হচ্ছে এখানে, কাটাকাটি যাচ্ছে, 3 3 9 কাটাকাটি যাচ্ছে, তাহলে x প্লাস 5 5 25, আর এখানে 3 4 12, 12 2 24, ওকে তাহলে 5 প্লাস 24/25, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি কম্পেয়ার করি দেখো, তাহলে এখানে 24/25 আছে, 24/25 আছে, তাহলে x এর মান কত আসবে 5, ওকে এই হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, এক মালি তার বর্গাকার বাগানে 1400 গাছ সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়, কমপক্ষে আর কতগুলি গাছ হলে এমনভাবে সাজানো যাবে। ঠিক আছে, সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে গেলে যে এই গাছের সংখ্যা কিন্তু আমাদের পূর্ণবর্গ হতে হবে, পূর্ণবর্গ, এখানে কিন্তু পূর্ণবর্গের গাছ নেই, মানে পূর্ণবর্গ সংখ্যক গাছ নেই, তাহলে 1400 আছে, তাহলে আমরা এটাকে পূর্ণবর্গ করব, বর্গমূল করব, তাহলে ডান দিক থেকে দুটা সংখ্যা কাটছি, তাহলে এখানে 3 3 9, ওকে 9 আর 5 14, 500, 3-এর এখানে দ্বিগুণ হবে 6, দেখো এখানে কত দিয়ে যাবে, এখানে 50 আছে, 6 7 42, 7 দিয়ে করি দেখো, তাহলে 7 7 49, 6 7 42, 42 আর 4 হচ্ছে 46, ওকে তাহলে এখানে 7 দিয়ে যাবে, তাহলে 4 6 9, ওকে ঠিক আছে। তাহলে দেখো এই যে এই 1400 সংখ্যাটা, এটা কেটে দিচ্ছি, এই 1400 সংখ্যাটা 37-এর স্কোয়ারের থেকে বড়, ওকে 37-এর স্কোয়ারের থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা 38-এর স্কোয়ার করব, দেখো তাহলে কত হবে, 8 8 64, হাতে থাকলো 6, 3 8 24, 24 24 48, 48 আর 6 54, হাতে থাকলো 5, 3 3 9, 9 আর 5 14, 1444 হচ্ছে, মানে যদি এতগুলো গাছ থাকে তাহলে কিন্তু আমাদের সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো যেতে পারে, কিন্তু আছে কত 1400টা গাছ, কতগুলো দরকার হবে, তাহলে 1444 থেকে আমরা 1400 বাদ দেবো, তাহলে আরও যদি 44টি গাছ থাকে তাহলে কিন্তু আমাদের মানে এই 1400 থেকে যদি মানে 1400 প্লাস 44 হয় তাহলে 1444 আসবে, এটা হচ্ছে 38-এর স্কোয়ার হবে, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, আর পূর্ণবর্গ সংখ্যা আসলে কিন্তু সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো যেতে পারে। তাহলে এখানে বলছে কমপক্ষে কতগুলি গাছ লাগবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 6412 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটি হলো, তাহলে 6412কে বর্গমূল করব, ডান দিক থেকে দুটি সংখ্যা করে কাটবো, 8 8 64, ঠিক আছে 12 কাটছি, যাচ্ছে না, তাহলে 80, তাহলে একটা শূন্য নিলাম, যেহেতু যাচ্ছে না সেজন্য একটা শূন্য নিলাম, তাহলে এই সংখ্যাটা যে আছে 80-এর থেকে ছোট, 80-এর স্কোয়ারের থেকে ছোট, ওকে তাহলে 6412, তাহলে আমরা কী করবো 81-এর স্কোয়ার করব, 81-এর স্কোয়ার করছি, তাহলে 1 অক্ষে 1, 8 অক্ষে 8, 8 2 16, হাতে থাকলো 1, 8 8 64, 1 65, ওকে 6561, তাহলে 6561 থেকে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর থেকে যদি আমরা 6412 বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাব কত, যোগ করতে হবে, ওকে তাহলে 9 2 11, 5 1 4, ওকে তাহলে 149 যোগ করলে কিন্তু এর সঙ্গে 149 যোগ করলে কিন্তু 81 স্কোয়ার অর্থাৎ 6561 আসবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ডি হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন রাসায়নিকবিদের কাছে 50% অ্যাসিড এবং 25% অ্যাসিডের দুটি দ্রবণ আছে, 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দ্রবণ দুটি কত পরিমাণে লাগবে, ওকে তাহলে 50% বলতে 50/100 অর্থাৎ 1/2, আর 25% বলতে 1/4, ওকে তাহলে এটা পরিমাণটা লিখছি 1/2 আর 1/4, ওকে।
আচ্ছা, এটা কিন্তু অ্যালিগেশনের অঙ্ক, ঠিক আছে। আর মিশ্রণের দেখো পরিমাণটা দেওয়া আছে 40%। 40% বলতে 4/10, 2/5, ওকে, 2/5, ঠিক আছে। তাহলে এটা মিশ্রণের পরিমাণটা 2/5। আচ্ছা, অ্যালিগেশন করছি, ঠিক আছে। তাহলে বিয়োগ ফলটা কিন্তু মাইনাসে লিখবে না, পজিটিভে লিখবে, ঠিক আছে। তাহলে 2/5 মাইনাস 1/2, ঠিক আছে, 1/4 মাইনাস 2/5, ঠিক আছে। তাহলে ওটা পরিমাণের অনুপাত পেয়ে যাব। তাহলে 4 × 5 = 20, 5, 4 × 2 = 8 ইসটু 2 × 2 = 4 মাইনাস 5, ওকে। তাহলে এখানে 10 দিয়ে কাটছি, 10 × 2 = 20। আচ্ছা, এখানে 4 × 2 = 8 আছে, তাহলে এটা -3, মানে 3 লিখবে, মাইনাস লিখবে না। তাহলে 3/2 ইসটু এটা আসবে 1, ওকে। তাহলে 3:2, মানে 2 দিয়ে যদি উভয় পদকে গুণ করে দিই তাহলে কিন্তু 3:2 চলে আসবে, ওকে। অনুপাতটা, পরিমাণের অনুপাত চলে আসলো। মোট কত পরিমাণ আছে? 10 লিটার। তাহলে 10 লিটারের মধ্যে 10 লিটারটা 3:2 অনুপাতে ভাগ করা আছে। তাহলে 3, 2, 5, এই 5-এর মান অনুপাতে হচ্ছে 10, কত গুণ? 2 গুণ। তাহলে 3-এর মান কত হবে? 6, ঠিক আছে। 2-এর মান কত হবে? 2 × 2 = 4, তাহলে 6 আর 4 লিটার দ্রবণ নিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ বি সি একটি ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধনের অনুপাত 3:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:2 হয়, তবে এ কত টাকা পাবে? দেখো, A/B আছে 3:2 আর B/C আছে 5:2, ঠিক আছে। দেখো এখানে মূলধনের অনুপাতটা বি এর একই করতে হবে আমাদের। এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করছি, এখানে 2 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে? দেখো, 3 × 5 = 15, 5 × 2 = 10, 5 × 2 = 10, 2 × 2 = 4, ওকে। তাহলে এটা কিন্তু মূলধনের অনুপাত চলে আসলো। আর তোমরা জানো যে একই সময়ের জন্য যদি টাকাটা যদি নিয়োজিত করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতও কিন্তু তাই হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু লাভের অনুপাত। একই সময় এখানে, মানে যেহেতু সময়টা দেওয়া নেই, তাহলে কিন্তু একই সময়ের জন্য তারা টাকাটা নিয়োজিত করেছে, ওকে। তাহলে কিন্তু মূলধনের অনুপাত এটা, সময়ের অনুপাতও কিন্তু, লাভের অনুপাতও কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে লাভ কত হয়েছে? দেখো, 29,000 টাকা। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 15 আর 4 19, 19 আর 10 29। তাহলে এই 29-এর মান এখানে আছে অ্যাকচুয়ালি 29,000, ওকে। তাহলে 1-এর মান কত হবে? 29টা নিচে চলে যাবে, ওকে। আর বের করতে হবে এ কত টাকা পাবে। তাহলে এর অনুপাতে কত টাকা পাচ্ছে? দেখো, অনুপাতে পাচ্ছে হচ্ছে 15। তাহলে 15-এর মান কত? তাহলে এখানে 29 কেটে দিলাম, তাহলে এখানে 1000 আর এখানে 15,000 হচ্ছে অ্যান্সার। এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি গির্জার 3টি ঘন্টা একসাথে বাজে, তারপর তারা এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর বাজে, তাহলে ওই 3টি ঘন্টার ন্যূনতম যে সময় পর একসাথে বাজবে তা হলো, হ্যাঁ। তাহলে এটা কি করব? লসাগু করে দেবো এই 3টি সংখ্যার। তাহলে 3 × 3 = 9, 10, 10/3, 2 × 2 = 4, 5/2, 3 × 3, 3, 2, 5, 5/3। তাহলে এই সংখ্যা 3টির লসাগু করব। লসাগুর নিয়ম কি? উপরের সংখ্যাগুলির লসাগু, ঠিক আছে। তাহলে লসাগু করলে কত হবে? 10, আর নিচেরগুলির গসাগু, ওকে। গসাগু করলে হবে 1, ওকে। 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর কিন্তু তারা একসাথে বাজবে, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এতে করে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বাড়লো বা কমলো? দেখো এখানে দৈর্ঘ্যটা বাড়ানো কত হয়েছে? 10%, বাড়ালে কত হবে? 110/100 গুণ, ওকে। আর এখানে প্রস্থ 10% কমানো হয়েছে, তাহলে কমালে কত গুণ হয়ে যাবে? 90/100 গুণ, ঠিক আছে। এটা কি করলাম? 100-র সঙ্গে 10 যোগ করলাম, যেহেতু বৃদ্ধি পেয়েছে 10%, আর এটা 100 থেকে 10 বিয়োগ করলাম, যেহেতু কমানো হয়েছে, ঠিক আছে, সেই জন্য বিয়োগ করলাম। তাহলে এখানে 2 শূন্য কেটে দিলাম, তাহলে 9, 11, 99/100। তাহলে এখন কত হলো? 99/100 গুণ, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 100 থেকে 1 কম, ঠিক আছে। যেহেতু 100 থেকে 1 কম হচ্ছে, তাহলে এটা 1% কমেছে ক্ষেত্রফলটা। আচ্ছা, এটা দৈর্ঘ্য, এটা কিন্তু প্রস্থ, ওকে, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি এটা, ওকে। তাহলে যেহেতু 100 থেকে হিসাব হচ্ছে, সেজন্য কিন্তু ডাইরেক্ট বের হয়ে গেল 1% কমেছে, অর্থাৎ এখানে অ্যান্সার বি অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি তার অর্থের 1/10 অংশ স্কুলে দান করে, বাকি অংশের 1/6 অংশ এক গির্জাকে দেয় এবং যত টাকা অবশিষ্ট থাকে
তা তার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়। যদি প্রত্যেক সন্তান 50,000 টাকা করে পায় তাহলে তার অর্থের পরিমাণ হলো। তাহলে দেখো ধরে নেব যে মোট অর্থের পরিমাণটা, যে অর্থটা, এই মোট অর্থের পরিমাণটা এখানে 6 আর 10, 6 10 60, ওকে 60 ধরে নেব মোট অর্থ। ঠিক আছে, তার 1/10 অংশ স্কুলে দান করে, তাহলে 60-এর 1/10 অংশ কত হবে? 6, ওকে ঠিক আছে। আর বাকি কত থাকলো? তাহলে 60 থেকে 6 বাদ দেবো, 54। বলেছে যে বাকি অর্থের 1/6 অংশ, তাহলে 54-এর 1/6 অংশ, 6 9 54 গির্জাকে দিচ্ছে, এই টাকাটা গির্জাকে দিচ্ছে, আর এটা স্কুলে দান করেছে। তারপরে যত টাকা অবশিষ্ট থাকে, কত টাকা অবশিষ্ট থাকলো? তাহলে এখানে 9 আর 6 15, 15 থেকে 60 থেকে 15 বাদ দেবো, তাহলে 60 মাইনাস 15 45, ওকে 45। তাহলে এই 45 টাকাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেকে পাচ্ছে কত? 15 টাকা 15 টাকা 15 টাকা। তাহলে এই 15-র মান দেওয়া আছে, যদি প্রত্যেক সন্তান 50,000, তাহলে এই 15 মান দেওয়া আছে 50,000, ওকে। তাহলে 1-এর মান কত হবে? 15 নিচে চলে যাবে, বের করতে কি বলেছে দেখো। তাহলে তার অর্থের পরিমাণ কত, মানে এই অর্থের পরিমাণটা কত ধরেছিলাম? 60, তাহলে 60-এর মানটা কত হবে সেটাই বের করতে হবে, 60। 4 15 60, তাহলে 4 5 20, 1 2 3 4, 1 2 3 4, ওকে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লাখ টাকা, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশ হয় 2/3। তাহলে ভগ্নাংশটি হলো, দেখো এখানে অপশান চেক করব, এ নাম্বার অপশান চেক করছি, যে লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের, তাহলে যোগফল কত হচ্ছে দেখো, 7 আর 12 হচ্ছে 19, ওকে। লবের 2 গুণের থেকে, মানে এই যোগফলটা কী হবে? লবের 2 গুণ, লব কত আছে? 7, 7-এর 2 গুণ, মানে একবার করে দিচ্ছি 14, 4 বেশি, 4 যোগ করলাম 18, না হচ্ছে না। তাহলে 19-এর সঙ্গে কিন্তু 18 সমান হবে না, তাহলে এটা হচ্ছে না। তাহলে বি নম্বর অপশান দেখো কী বলেছে, লব ও হরের যোগফল কত? 9 আর 5 14 ইকুয়াল টু কত হবে? ভগ্নাংশের লবের 2 গুণ, তাহলে লব কত আছে? 5, 5-এর 2 গুণ, ওকে 2, 5 2 10, 4 বেশি, ওকে। তাহলে 14, এটা 14 চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বি হলো অ্যান্সার। দেখো আরও চেক করতে পারো এটা। তারপরে দেখো কি বলেছে, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তাহলে 5 + 3 9 + 3, ওকে। 5 আর 3 8, 9 আর 3 হচ্ছে 12, তাহলে 4 দিয়ে কাটছি, 4 2 8, 3 4 12, 2/3 বলেছে যে 3 করে বাড়ালে ভগ্নাংশটি হবে 2/3, আমাদের এখানেও 2/3 এসছে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিমি যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিমি সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে স্টিমারের গতি হলো। তাহলে দেখো এখানে কিন্তু সময়টা একই দেওয়া আছে, সময় যদি একই দেওয়া থাকে তাহলে আমরা জানি যে গতিবেগের অনুপাত যা হবে দূরত্বের অনুপাতও কিন্তু তাই হবে, ওকে। আচ্ছা, ডাউনস্ট্রিমে কত যাচ্ছে দেখো, 90 কিমি, ডাউনস্ট্রিম বলতে স্রোতের অনুকূলে, আর আপস্ট্রিম বলতে স্রোতের প্রতিকূলে 60। তাহলে অনুপাত বের করছি, ডিস্টেন্সের অনুপাত কত হবে, তাহলে এখানে 0 0 কাটছি, তাহলে 3 3 9, 3 2 6, ওকে। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্সের অনুপাত চলে আসলো, ওকে। তাহলে যেহেতু একই সময় বলেছে, ঠিক আছে, একই সময়ে যায়, তাহলে ডিস্টেন্সের যা অনুপাত আসবে সেটাই কিন্তু স্পিডের অনুপাত আসবে, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কত দেখো, যদি স্রোতের গতি এত হয়, ঠিক আছে, আমরা কি জানি স্রোতের গতি, তাহলে ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2, ওকে। এটা হচ্ছে স্রোতের গতি, এটা অনুপাতে বের করলাম, ওকে। তাহলে কত হবে? 1/2, তাহলে এই 1/2-এর মান দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান 5 2 10, কোনাকুনি গুণ হয়ে যায় জানো তোমরা। তাহলে 1-এর মান যদি 10 হয় তাহলে 3-এর মান হবে 30, 2-এর মান হবে 20, ওকে। তাহলে বের করতে বলেছে যে স্টিমারের গতি হলো, তাহলে স্টিমারের গতি ফর্মুলা কি জানি আমরা, 30 + 20, মানে এটা বোটের গতিবেগ, মানে এটা নৌকার গতিবেগ বের করছি, ঠিক আছে, স্টিমার বলতে নৌকা, তাহলে এটা যোগ হয়ে যাবে ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 50/2 25 কিমি পার ঘন্টা, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি হলো। তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ওকে।
যখন রেলটা থামটাকে অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য বাই কত সেকেন্ডে বলেছে, 8 সেকেন্ডে, তাই তো। তাহলে এটা হচ্ছে দূরত্ব বাই সময়, কী আসলো এটা স্পিড। স্পিড দুই ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে। এখানে কী বলেছে দেখো, 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু, তাহলে 264 মিটার দৈর্ঘ্যে যখন সেতুকে পার করবে তখন এই দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের দৈর্ঘ্য হবে, তাই তো, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 20 সেকেন্ডে। ওকে, তাহলে এটা কিন্তু এটা স্পিড, এটা স্পিডটাকে আমরা ইকুয়াল করলাম। ওকে, তাহলে এখানে কাটছি 4 2 8, 4 5 20। ওকে, তাহলে 5x কোনাকুনি গুণ করছি, তাহলে 4 2 8, 6 2 12, 2 2 4 1 5 প্লাস 2x। তাহলে 2xটাকে বেশি নিয়ে আসলে বিয়োগ করলে হবে 3x, 5 2 8, 3 17 51, 3 6 18, 176 হচ্ছে কী আসলে ট্রেনের দৈর্ঘ্য। ওকে, বের করতে বলেছে যে ট্রেনের গতি। তাহলে দেখো গতি কত আছে, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। তাহলে 176 বাই 8, এটা আসবে মিটার পার সেকেন্ডে, বের করতে বলেছে কিমি পার ঘন্টাতে। তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করতে হবে, 18 বাই 5। ওকে, তাহলে এখানে 2 দিয়ে কাটছি 4, 2 দিয়ে কাটছি 9, এখানে যাবে 4 দিয়ে, 4 অক্ষে যাচ্ছে, 4 4 16, 4 4 16। ওকে, আর যাবে না। দেখো দশমিকে অ্যান্সার আসবে, তাহলে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 9 2 18 ইন্টু 44 বাই 5 2 10, 4 18, 18 দিয়ে গুণ করছি, 4 18 72, 4 18 72 আর 7 72 আর 7 হচ্ছে 79। ওকে, 10, তাহলে 79.2 কিমি পার ঘন্টা, বি হলো অ্যান্সার। তো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 1 লাখের নিকটবর্তী যে সংখ্যাটি 2 3 4 5 6 এবং 7 দ্বারা বিভাজ্য সেটি হলো। দেখো এখানে অপশান চেক করব, 4 দিয়ে চেক করছি। 4-এর নিয়মটা কি, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 30কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কিন্তু এটা হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 10 আছে, দুটো ডিজিট 10, 10কে 4 দিয়ে ভাগ করা যাবে না, এটা হবে না। 20কে 4 দিয়ে ভাগ করা যায়, 60কে 4 দিয়ে ভাগ করা যায়। ওকে, আচ্ছা 4 দিয়ে হয়ে গেল। এবার 3-এর নিয়মটা চেক করি। দেখো 3-এর নিয়ম কি জানি, যে এখানে 2 1 3 হচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 9 9 9, 3 দিয়ে যাবে, 6 3 দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 দিয়ে চেক করছি। আচ্ছা প্রথমে এটাকে 7 দিয়ে চেক করছি, ঠিক আছে, 1 0 0 0 2 0, 7 দিয়ে চেক করছি, 7 অক্ষে 7, ঠিক আছে, এটা লেখার দরকার নেই উপরে কী আসছে। ওকে, 3 4 7 28, 2 20, 7 2 14, এখানে লিখছি 20 - 14, 6 62। ওকে, তাহলে 7 নং 63 যাচ্ছে না, তাহলে 7 8 56, 6 যাচ্ছে না। ওকে, তাহলে এটা কিন্তু যাবে না, তাহলে ডি হলো অ্যান্সার। ডি দেখো 7 দিয়ে কিন্তু যাবে, কত আছে 99960, 7 দিয়ে যাচ্ছে, 7 অক্ষে 7, 2 4 7 28, 1 9, 7 2 14। ওকে, কত আসবে 5 7 8 56। ওকে, যাচ্ছে, তাহলে কিন্তু আর 6 দিয়ে তো যাবেই, 2 দিয়ে 3 দিয়ে চেক করলে 6 দিয়ে যাবে, তাই না। 6-এর নিয়মটা কি, 2 আর 3 দিয়ে কিন্তু যাচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে। আর বাদ বাকিগুলো 5 আছে, মানে শূন্য থাকতে হবে, বা এক ঘরের অঙ্ক 5 শূন্য থাকতে হবে, 5 থাকতে হবে, এখানে আছে, তাহলে ডি কিন্তু অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন কৃষক তার 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে। সে যদি প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে 2500 টাকা এবং 2800 টাকা লাভ করে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত। দেখো 35 বিঘার মধ্যে তাহলে ধান কতটুকু চাষ করছে, তাহলে 4/7, 7 ভাগ, তাহলে 5 7 35, 4 5 20, 20 বিঘা চাষ করছে হচ্ছে ধান, আর বাকি তাহলে 35 থেকে 20 বাদ দেবো, 15 বিঘা চাষ করছে হচ্ছে পাট। ওকে, তাহলে 1 বিঘায় লাভ হচ্ছে 2500 টাকা, 20 বিঘা কতটুকু হবে 2500 × 20। ওকে, এটা কিন্তু ধান চাষের জন্য। আর পাট চাষের জন্য 1 বিঘায় লাভ হচ্ছে 2800 টাকা, তাহলে 15 বিঘায় কতটুকু লাভ হবে 2800 × 15। ওকে, দেখো এখানে গুণ করে দিও না, ঠিক আছে, আমাদের অনুপাত বের করতে হবে, তাহলে আমরা ভাগ করে দিই এটা, ঠিক আছে। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 5 দিয়ে কাটছি, 3 5 15, 4 5 20। আচ্ছা, আর কিছু যাচ্ছে, হ্যাঁ 4 7 যাচ্ছে, 4 7 28। ওকে, এখানে 25/3 7 21। ওকে, তাহলে 25:21 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ
এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক্সের মান বের করতে হবে। দেখো এটা থেকে আসি, তাহলে 3 5 15, 5 3 8। ওকে, তাহলে এটা কত আসলো 8/15। তাহলে এই 15টা উপরে চলে যাবে, 2-এর সঙ্গে গুণ হবে, তাহলে 15 2 30, তাহলে 1 + 30/8। ওকে, আচ্ছা, তাহলে এখানে আসবে 38, তাই তো 38/8। তাহলে কি আসলো দেখো, x + 2 + 1/38/8, তাহলে এই 8টা উপরে চলে যাবে। ওকে, = 7। তাহলে এখানে কাটছি 2 দিয়ে 4, 2 দিয়ে হচ্ছে 19। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই দুইটাই চলে গেলে 5 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে x = 5 - 4/19, 5 19 হচ্ছে 95, 95 - 4/19, 91/19 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতন ফিরে পাবে। ধরে নিচ্ছি আগে বেতন ছিল 100 টাকা, তাহলে 25% কমলে কত হচ্ছে 75 টাকা। ওকে, তাহলে আগের বেতন যদি ফিরে পেতে চাই তাহলে কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। কত থেকে, 75 টাকা থেকে, তাহলে 75 নিচে চলে আসবে, তাহলে 100 কত পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে সেই জন্য 100 দিয়ে গুণ করলাম, 3 25 75, তাহলে 100/3, তাহলে 33.1/3%। ওকে, অ্যান্সার ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক সংখ্যাটি হলো। তাহলে দেখো এটা যোগ করি, 1/4 + 1/3 যোগ করলে কত হবে, 3 4 12, 4 3 7। ওকে, 7/12। এটা কি বলেছে যে এই সংখ্যাটা যে আসবে 7/12, এই সংখ্যাটি সমান সমান ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক। তাহলে এটা হচ্ছে অংশতে আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে পারবো না। যদি এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা কী করবো, 7/12 - 1/2, তাহলে এদের যে বিয়োগ ফলটা সেটা 15। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে লসাগু করলে আসবে 12, তাহলে 7 - 6, তাহলে 1/12, তাহলে এই 1/12 মান দেওয়া আছে 15, তাহলে 1-এর মান কত হবে, 1 বলতে সম্পূর্ণ সংখ্যাটির যে মানটা আছে সেটা, তাহলে 15 × 12, তাহলে গুণ করি, 5 12 60, 12 12, 12 আর 6 18, তাহলে 180 হচ্ছে অ্যান্সার। ওকে, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 25 পয়সা ও 50 পয়সা মূল্যের 10 টাকার ডাকটিকিট কেনে, সে যদি মোট 28টি ডাকটিকিট ক্রয় করে তবে 25 পয়সা দামের ডাকটিকিটের সংখ্যা হলো। দেখো এই অঙ্কটা আমি অ্যালিগেশন প্রসেসে করব, তোমরা অন্য প্রসেসে করতে পারো, ঠিক আছে। কী কী আছে, 25 পয়সা আছে আর 50 পয়সা আছে। তাহলে এখানে দেখো মোট কটা আছে, 28টি ডাকটিকিট আছে। তাহলে এই 28টার মধ্যে যদি 28টাই যদি 25 পয়সা থাকতো তাহলে তার মূল্য কত হতো, তাহলে 28/4, 7 টাকা মূল্য হতো, ঠিক আছে। অপর দিকে দেখো এইদিকে, তাহলে এই 28টার মধ্যে যদি 28টাই 50 পয়সা থাকতো, ঠিক আছে, তাহলে তার মূল্য কত হতো, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 28/2 14 টাকা। ওকে, 14 টাকা, এইভাবে করতে হয় অঙ্কটা। আর এখানে আছে দেখো কত, 10 টাকা, ঠিক আছে, মোট মূল্য হচ্ছে 10 টাকা, এই মোট মূল্য। আচ্ছা, দেখো এখানে তাহলে এটা কিন্তু মূল্য, হ্যাঁ এটা মূল্য, ঠিক আছে। দেখো বিয়োগ করছি 3 আর এখানে আসবে 4, তাহলে 4:3 অনুপাতে কিন্তু 25 পয়সা আর 50 পয়সা রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে কতটার মধ্যে, দেখো 28টার মধ্যে, তাহলে 28টার মধ্যে কী বের করতে বলেছে, 25 পয়সা। তাহলে দেখো 4 ভাগ আছে, কত ভাগের মধ্যে, 4 3 7, 7 ভাগের মধ্যে, 4 7 28, 16। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কিছু পরিমাণ টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 50 টাকা, তাহলে টাকার পরিমাণ হলো। সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য 10%, 10%, 20%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 10 + 10 + 10 × 10/100, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, সাকসেসিভ মেথড দিয়ে করছি। ওকে, তাহলে 10 10 20 আর 1 21, 21%। তাহলে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট এত আসলো 2 বছরের জন্য, আর সিম্পল ইন্টারেস্ট এত আসলো 2 বছরের জন্য, তাহলে 1% হচ্ছে তাদের পার্থক্য। এই 1%-এর মান দেওয়া আছে 50 টাকা। ওকে,
তাহলে আমাদের 100% অর্থাৎ প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে কত হবে 50 ইন্টু 100, ওকে 5000 টাকা হচ্ছে এটা আসল, ওকে তাহলে অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। ওকে দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে তবে 6 জন পুরুষ ও 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে। দেখো এখানে যদি জন বাড়াই তাহলে কিন্তু আয় বাড়বে, ঠিক আছে তাহলে সরল সম্পর্ক। আচ্ছা এখানে কি বলেছে 3 জন পুরুষ ম্যান 4 জন পুরুষের সমান 4 জন পুরুষের সমান, ওকে ওম্যান, ওকে আচ্ছা আমরা পুরুষ দিয়ে করছি, তাহলে 3 জন পুরুষ 3m ডিভাইডেড বাই 480 সরল সম্পর্ক সেই জন্য ভাগাকারে লিখলাম, ওকে ইকুয়াল টু আচ্ছা 6 জন পুরুষ 6m প্লাস 11 জন মহিলা 11 জন ডাব্লিউ, ওকে ওম্যান। তাহলে যেহেতু আমরা পুরুষ দিয়ে করছি তাহলে এই ওম্যানটাকে মেন আকারে প্রকাশ করব। দেখো তাহলে এখানে এটা কি জানি, দেখো এই জায়গার থেকে বের করছি, ডাব্লু সমান সমান কি লিখতে পারি 3m/4 লিখতে পারি এটা। তাহলে 11w কত হবে 11w ইকুয়াল টু গুণ হয়ে যাবে 11 ইন্টু 3m/4, তাহলে 3 11 33m/4, ওকে তাহলে 6m প্লাস হয়ে গেল এখানে 6m প্লাস 33m/4, ওকে 11wকে লিখতে পারি 33m/4, ওকে ডিভাইডেড বাই বলেছে যে কত টাকা আয় করবে, ধরে নিচ্ছি x টাকা আয় করবে, ওকে আচ্ছা এখানে 3 16 48 কাটছি, তাহলে m/160 ইকুয়াল টু একবারে লসাগু করে দিলাম, 4টা নিচে চলে আসবে 4 6 24 আর 33 যোগ করলে কত হবে, তাহলে 4 3 7 57, ওকে 57, এটা হচ্ছে m কেটে দিলাম, 4 দিয়ে কাটছি 4 4 16 40, তাহলে x এর মান কত আসবে 40 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে 0 4 7 28 4 5 20 21 22 2280 টাকা, ওকে তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ বি সি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, তাহলে এ বি সি একত্রে 15 দিনে শেষ করছে, ওই কাজটি বি এবং সি একা একা করলে যথাক্রমে 30 দিনে ও 40 দিনে শেষ করে। তাহলে বি করলে 30 দিন লাগছে, সি করলে 40 দিন লাগবে, এ ওই কাজটি কত দিনে শেষ করবে। তাহলে টোটাল কাজের পরিমাণটা বের করছি, 15 30 আর 40-এর লসাগু কত হবে 120, ওকে এখানে আসবে 15 8 15 120, এখানে আসবে 4 3, ওকে তাহলে এটা এফিসিয়েন্সি চলে আসলো। আচ্ছা এখানে বি এর এফিসিয়েন্সি 4 আছে, সি এর এফিসিয়েন্সি 3 আছে, তাহলে 4 আর 3 7 আসলো, তাহলে এ প্লাস 7 এফিসিয়েন্সির যোগফল আছে 8, এই যে 8, তাহলে 7টাই বেশি নিয়ে গেলে কত আসবে, এ এর এফিসিয়েন্সি 1 আসবে, তাহলে এই 120 ইউনিট কাজ এক এফিসিয়েন্সি নিয়ে করলে কতদিন সময় লাগবে, এর 120 দিন সময় লাগবে, ওকে তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9, কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়, যার ফলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত হয় 6:5, কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে যায়। দেখো ছাত্র কত অংশ আছে বের করছি, তাহলে এখানে আছে 13, এখানে 13 আর 9 যোগ করলে হয় 22, ঠিক আছে 22 ভাগের মধ্যে 13 ভাগ আছে ছাত্র, ঠিক আছে কতজনের 660 জনের, ওকে তাহলে এখানে কাটছি 30, ওকে 3 13 39, 390 জন আছে ছাত্র। আচ্ছা আর ছাত্রী কতজন আছে, তাহলে এখানে 9/22, ওকে ইন্টু 660, তাহলে এখানে 30 3 নং 27, 270 জন আছে ছাত্রী। কি বলেছে 30 জন নতুন ছাত্রী, তাহলে 30 জন যদি ছাত্রী নতুন যোগ দেয় তাহলে কত হচ্ছে 300 জন ছাত্রী হচ্ছে। আচ্ছা এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়, ধরে নিচ্ছি x জন চলে যাচ্ছে, তাহলে 390 মাইনাস x জন চলে গেল, তাহলে এখন যেটা থাকবে সেটা হচ্ছে ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই 300 করলাম, তাহলে এটা ছাত্র এটা ছাত্রী, ঠিক আছে তাহলে এখানে অনুপাত দেওয়া আছে 6:5, তাহলে এটা 6/5, ওকে 5 6 30 60, তাহলে এখানে 60-এর সঙ্গে 6 গুণ করলে হবে 6 6 36 360, ওকে তাহলে x এর মান কত আসবে 390 মাইনাস 360 ইকুয়াল টু x, তাহলে 30 আসবে x এর মান, ওকে
তাহলে ওই স্কুলে 30 জন ছাত্র কিন্তু স্কুল ছেড়ে চলে যাচ্ছে, সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করে, সে একটিতে 25% লাভ করে এবং অন্যটিতে 25% ক্ষতি হয়, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ হলো। দেখো তাহলে প্রথম ক্যালকুলেটরের ক্রয় মূল্য বের করছি, তাহলে 1500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আছে, 25% লাভ হয়েছে, তাহলে কত গুণ করতে হবে, 100 বাই লাভ করেছে তাহলে 100 বাই 125 গুণ করব, তাহলে এটা হচ্ছে 100 যোগ 25, ওকে 125। আচ্ছা তাহলে এখানে 25 দিয়ে কাটছি, 4 5 3 5 15 30, সরি 300, 1200। প্রথম ক্যালকুলেটরের ক্রয় মূল্য 1200, দ্বিতীয় ক্যালকুলেটরের ক্রয় মূল্য কত হবে, 1500 ইন্টু 25% ক্ষতি হয়ে যায়, তাহলে কত গুণ হয়ে যাবে, 100 বাই 100 মাইনাস 25, তাহলে 75, ওকে। তাহলে এখানে 25 দিয়ে কাটছি, 3 4, ওকে 3 5 15 500, তাহলে এখানে 4 5 20, ওকে 2000। তাহলে এটা প্রথম রেডিওর ক্রয় মূল্য, এটা দ্বিতীয় রেডিওর ক্রয় মূল্য, তাহলে মোট ক্রয় মূল্য কত, 0 0 এখানে আসবে 2, ওকে 0 0 এখানে আসবে 2 3, 3200 টাকা হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য, ওকে মোট ক্রয় মূল্য। আচ্ছা মোট বিক্রয় মূল্য কত হবে, এখানে বলেছে প্রতিটি 1500 টাকা করে বিক্রি করে, তাহলে দুটির বিক্রয় মূল্য কত হবে, 1500 ইন্টু 2 বলতে 3000 টাকা বিক্রয় মূল্য, এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য, এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। তাহলে লাভ হলো না ক্ষতি হলো, তাহলে ক্ষতি হলো, কত টাকা ক্ষতি হলো, 200 টাকা ক্ষতি হয়েছে, ওকে তাহলে অ্যান্সার হচ্ছে বি, ওকে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা 2000 ছিল, 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% হ্রাস পায়, যদিও মোট জনসংখ্যা একই থাকে, তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা ছিল। দেখো এটা অ্যালিগেশন প্রসেসে করবে, ঠিক আছে, এখানে 10% বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস 10 লিখবে, আর এখানে মহিলার সংখ্যা কী হচ্ছে, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, ওকে 6% হ্রাস পাচ্ছে, তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে সেখানে মাইনাস লিখবে, -6। তারপর দেখো কী বলেছে, মোট জনসংখ্যা একই থাকে, তাহলে না বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, তাহলে হচ্ছে 0, ঠিক আছে 0 লিখবে। তাহলে দেখো 10-এর থেকে 0 বিয়োগ করলে আসবে 10, আর 0 থেকে যদি -6 বিয়োগ করি কত আসবে, মাইনাস মাইনাস প্লাস, ওকে 6। আচ্ছা তাহলে দেখো এখানে অনুপাত কত হচ্ছে, 2 দিয়ে কাটছি, 3 3:5, 3:5। আচ্ছা তাহলে পুরুষের সংখ্যা যদি 3 হয়, মহিলার সংখ্যা কিন্তু 5 হবে। এখানে বের করতে কি বলেছে, 1972 সালে পুরুষের সংখ্যা ছিল। আচ্ছা এখানে দেখো 1972 সালে মোট কত ছিল, 2000 জন, ঠিক আছে তাহলে 2000 জনের, আচ্ছা বের করতে কি বলেছে, পুরুষের সংখ্যা, তাহলে এখানে পুরুষের সংখ্যা কত আছে দেখো 3 আর কত ভাগের মধ্যে, 5 3 8, 8 ভাগের মধ্যে, ওকে তাহলে 8 25 হচ্ছে 200, তাহলে 3 25 75, ওকে 750, তাহলে 750 জন হচ্ছে পুরুষের সংখ্যা ছিল, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 6 অঙ্কের সংখ্যা বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেব, 1 2 3 4 5 6, 215 দিয়ে ভাগ করব, ওকে তাহলে 1000, এটা 5 দিয়ে যাবে না, বড় হয়ে যাবে, 4 দিয়ে করছি, 4 15 60, 4 2 8, ওকে 860, 0 4 2 1, তাই 140, 1400, 7 দিয়ে করলে বড় হয়ে যাবে, হ্যাঁ 6 দিয়ে, 6 15 হচ্ছে 90, 6 2 12, ওকে 0 1 2 1, 110, 1100, 5 দিয়ে যাবে, ওকে 5 তাহলে 5 15 75, 5 2 10, 5 আর এখানে 3 2 25, ওকে তাহলে এখানে 25 থাকলো। তাহলে দেখো এটা ভাগশেষ আসলো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বের করতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটার থেকে যদি আমরা ভাগশেষটা বাদ দিই তাহলে কিন্তু 215 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটার থেকে যদি বাদ দিই আমরা তাহলে কিন্তু সেটা 6 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কী করব, এটার সঙ্গে নিশ্চয়ই কিছুটা যোগ করতে হবে, সেই যোগটা কত করতে হবে, তাহলে আমরা কী করব, 215 থেকে 25 বাদ দেবো, তাহলে কত হচ্ছে, এই 215 থেকে 25 বাদ দিলাম, তাহলে এখানে 0 9 2 11, 190, তাহলে কী করব, জাস্ট এটার সঙ্গে 190 যোগ করে দেবো, তাহলে এটার সঙ্গে 190 যোগ করলে কত হবে,
1 2 একক দশক শতক হাজার অযুত লক্ষ 190, তাহলে 0 9 1 এটা আসবে, ঠিক আছে। 1 0 0 9 1 1 9 0, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো লাস্ট নাম্বার প্রশ্ন কি বলেছে, 3 জন লোক এবং 4 জন বালক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। তাহলে লোককে আমরা এম দিয়ে লিখছি ম্যান, 4 জন বালককে আমরা বি দিয়ে লিখছি 4B, ওকে। তাহলে এখানে 14 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে যেহেতু দেখো জোন যদি বাড়াই তাহলে কিন্তু দিন কমবে কিন্তু, ঠিক আছে। জোনের সঙ্গে দিনের সবসময় কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে গুণ আকারে লিখি আমরা, ঠিক আছে। ওই কাজটি 4 জন লোক এবং 6 জন বালক 10 দিনে করে, তাহলে মানে এই কাজটি মানে এটা কিন্তু কাজের পরিমাণ, ওকে, টোটাল ওয়ার্ক। আচ্ছা 4 জন লোক 6 জন বালক 10 দিনে করছে, ওকে। তাহলে বলেছে একজন বালক যত দিনে কাজটি শেষ করতে পারবে তা হলো। আচ্ছা এখানে কাটছি 2 দিয়ে 7 2 14 5 2 10, ওকে। তাহলে 3 7 21 M প্লাস 4 7 28 B ইকুয়াল টু 4 5 20 M প্লাস 5 6 30 B, ওকে। তাহলে 21 M, এখানে 20 M আছে, এই পাশে নিয়ে আসলে হবে M, ওকে। এখানে 30 B আছে, এখানে 28 B আসে, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে হবে 2B, ওকে 2B। তাহলে M/B কত আসলো, M/B সমান সমান 2:1, ওকে। তাহলে দেখো M এর মান 2 বসাবে আর B এর মান 1 বসিয়ে আমরা টোটাল ওয়ার্কটা বের করব। টোটাল ওয়ার্ক কোনটা হবে, সরি, টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা অথবা এইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে টোটাল ওয়ার্ক বের করছি, তাহলে 3 2 6 প্লাস M এর মান 2 বসালাম আর B এর মান 1 বসাবো, 4 অক্ষে 4 আর এখানে 14, ওকে। তাহলে 4 6 10 × 14, তাহলে 140, ওকে। টোটাল ওয়ার্ক কি বলেছে, একজন বালক যতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো বালক কত আছে এখানে 1, যদি দুজন বালক থাকতো তাহলে 2 × এফিসিয়েন্সি বের করছি, মানে তাহলে 2 × মানে একজন বালকের এফিসিয়েন্সি 1 আছে, তাহলে 2 × 1 যদি দুজন বালকের কথা বলতো, যেহেতু একজন বালকের কথা বলেছে তাহলে 1 × 1, ঠিক আছে। তাহলে এটা 1 হবে, তাহলে 140 দিন সময় লাগবে, ওকে 140 দিন, অর্থাৎ এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।